স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সমস্যা কেটে গেছে, নির্বাচকদের সঙ্গে দূরত্ব কমে গেছে। লিটন দাস বলছেন পরিবারে অনেক কিছুই হতে পারে। ক্যাপ্টেন্সি আর দল নির্বাচন ইস্যুতে টি-20 ক্যাপ্টেন ইতিবাচক বার্তায় দিলেন। টি-20 বিশ্বকাপের জন্য বিপিএলকে ক্রিকেটারদের প্রস্তুতির সেরা মঞ্চ বলছেন টি-20 কাপ্তান নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। মৃদু ঠান্ডা স্নিগ্ধ শীতের সকাল, দিনটা নিঃসন্দেহে জম্পেশ ক্রিকেটের জন্যে। কিন্তু এমন দিনে কিটব্যাগ হাতে মাঠে না, স্ত্রী সঞ্চিতাকে সঙ্গী করে টি-20 কাপ্তান ভিন্ন ঠিকানাতে। খেলার মানুষ লিটন, তাই নতুন ঠিকানাটাও খেলারই জগৎ। উত্তরা স্কলাস্টিকা জুনিয়র সেকশনের অ্যানুয়াল স্পোর্টস ডে। আয়ারল্যান্ড সিরিজের পর এলকিডি ছুটিতে, কিন্তু সেই ছুটিকে ছুটি দিয়ে লিটন হাজির বাচ্চাদের সঙ্গে অন্যরকম একটা দিন কাটাতে। শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে লিটনের মন কেড়েছে। স্নিগ্ধ হাসিটা বলছে ক্রিকেটের বাইরে দারুণ সময় কেটেছে। জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন কিংবা শপথ পাঠ, সবকিছুই যেন নস্টালজিক করেছে লিটনকে। ফিরিয়ে নিয়ে গেছে সেই ফেলে আসা শৈশবে। অনেকটাই শৈশবে ফিরে গেছি, বিকজ স্কুল লাইফে এই জিনিসের অ্যাক্টিভিটিসগুলো হয়। আই হোপ যে আমার মেয়ে যখন বড় হবে আর কিছুদিন পরেই অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমি আসবো, এই সেম জিনিসগুলো আমি উপভোগ করবো অ্যাজ এ প্যারেন্টস হিসেবে। আই হোপ যে আমি যদি আমার মেয়েকে নিয়ে আসতে পারতাম, সেও অনেক এনজয় করতো। বাট আনফর্চুনেটলি আর্লি মর্নিংয়ে তো এটা জানিনি বাচ্চাদের কন্ডিশন কেমন থাকে। তাদেরকে প্রত্যক্ষ সাক্ষাৎ লাইক নিজেরা দেখে যে ওদের আনন্দ, যা গর্ববোধ করছে, এটা ওদের পথ চলাকে সামনে অনেক অনেক আনন্দিত করবে। অনেক স্বপ্ন ওদের মধ্যে আসবে, অনেক স্বপ্ন ওদের জাগাবে যে হ্যাঁ, আমরাও ওদের মতো প্লেয়ার হব, ওনাদের মতো আমরাও একদিন এরকম হব। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, ক্রিকেটের মানুষ ক্রিকেট ছাড়া কি আর থাকতে পারে? তাই তো অনুষ্ঠানের এক ফাঁকে লিটন কিপিং করলেন, ব্যাট হাতে তুলে নিলেন, বাচ্চাদের নির্মল আনন্দ দিতে আউটও হলেন, ওদের নিয়েই উল্লাসে মাতলেন। শেষে ক্রিকেট নিয়ে কথা বললেন, নিজের ক্যাপ্টেন্সি আর নির্বাচকদের সঙ্গে দূরত্ব ইস্যুতে ইতিবাচক উত্তর দিলেন। না না না, এরকম কোনো কিছু না। দেখেন, একটা ফ্যামিলিতে দুই একটা কথাবার্তা এমন হতেই পারে। আমার মনে হয় আমরা অনেক ভালো এই জিনিসটা ওভারকাম করেছি এবং আমরা কথাবার্তাও বলেছি এই জিনিসটা নিয়ে। সো এটা নিয়ে আর কোনো ইস্যু নেই। সামনেই বিশ্বকাপ, তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়, সব মিলে লিটনের ক্যাপ্টেন্সিতে 8টা সিরিজের 5টাতেই জয়। টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিটা কেমন হলো? আমার মনে হয় যে প্লেয়াররা এই ব্রেকের পর আবার যখন বিপিএলে আসবে, যেহেতু টি-20 ফরম্যাটেই হয় বিপিএলটা, এখানে যদি তারা ক্রিকেটটাকে ওইভাবে পারফর্ম করতে পারে, আমরা যেভাবে আমরা ন্যাশনাল টিমের যে প্লেয়ারগুলো আছি, ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্লেয়ারগুলো আছে, তারা যদি সবাই পারফরমেন্স করতে পারে, আমার মনে হয় এটা একটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্স বিল্ড আপ করবে। যারা এই ফরম্যাটটা খেলে আসছে অনেকদিন ধরে, তাদের প্রেফারেন্সটাই বেশি। এখানে যে কোনো বাড়তে কোনো প্লেয়ার ঢুকবে না জিনিসটা তাও না, বাট যারা এতদিন ধরে এই ফরম্যাটটা খেলছে, পারফরমেন্স করছে, আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা তাদেরই বেশি। একটা বিপিএল বাংলাদেশে অনেক বড় একটা ইভেন্ট, যদি কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে, সিলেক্টর যদি মনে করে বা কোচ যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার, ওয়াই নট। বিপিএল এর পরেই বিশ্বকাপ, লিটনের সময় নেই দম ফেলার। তার আগে বাচ্চাদের সঙ্গে দারুণ একটা দিন। ওদের এমন ভালোবাসা আর পাগলামি নিঃসন্দেহে লিটনের জন্য কাজ করবে টনিক হিসেবে। নাহিয়ান বিন জসিম, 71। পরিষ্কার জল ঘোলা কিভাবে করতে হয় সেটা যেন শিখতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের প্লেয়ার কিনে সারা, এখন পিসিবি জানাচ্ছে ওদের হয়তো ছাড়পত্র মিলছে না। টুর্নামেন্ট পুরোটা খেলার জন্য তো একদম নয়, কারণ জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কা সফর আর শেষে অস্ট্রেলিয়া আসছে তাদের মাটিতে। তাহলে কি হতে যাচ্ছে বিপিএল এর ভাগ্যে, সেই হিসেব কষেছেন খালিদ জামিল। হাইব্রিড মডেলের বিশ্বকাপ, যেখানে ভারত আর শ্রীলঙ্কা যৌথ আয়োজক, আর অবধারিতভাবেই টুর্নামেন্টের অন্যতম স্টেক হোল্ডার পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। তার আগে পিসিবির মনে হলো কন্ডিশনের সাথে ইউজ টু হওয়া দরকার, তাই সেখানে 3 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলা যাক।
যেই বলা সেই কাজ। 3 ম্যাচের তারিখ সেট হলো জানুয়ারির 7, 9 আর 11। সেখান থেকে দল ফিরে যাবে পাকিস্তানে, করবে বিশ্বকাপের ক্যাম্প, আর তারপর তাদের মাটিতে জানুয়ারির শেষ দিকে আসবে অস্ট্রেলিয়া। ওদেরও টার্গেট একটাই, উপমহাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া। ওই সিরিজ খেলে পাকিস্তানিরা ফিরবে শ্রীলঙ্কায়। এই টাইট শিডিউলের মধ্যে পাকিস্তান ন্যাশনাল টিমের প্লেয়াররা বিগ ব্যাশ আর বিপিএল কখন খেলবে সেটাই হয়ে দাঁড়িয়েছে বড় প্রশ্ন। ওদের একটা অংশ এই মুহূর্তে ব্যস্ত ইন্টারন্যাশনাল লিগ টি-20-তে। ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু হওয়া এই আসর চলবে 4 জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ কারোর সাথে কোনো ক্ল্যাশ নেই, কিন্তু সমস্যা হচ্ছে বিপিএল আর বিগ ব্যাশ নিয়ে। বিপিএল এর সূচি বুক 14 ডিসেম্বর থেকে 23 জানুয়ারি। ডিসেম্বরের 26 তারিখ থেকে শুরু হওয়া বিগ ব্যাশ চলবে 25 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে যারা পাকিস্তানের ন্যাশনাল টি-20 দলে ডাক পাবে তাদের সপ্তাহখানেকের জন্য ছুটি নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে। কিন্তু এখানেই জল ঘোলার একটা চেষ্টা করছে পিসিবি। তাদের বিভিন্ন সূত্রের বরাতে পাওয়া তথ্য বলছে, যারা পাকিস্তানের টি-20 দলে অটো চয়েস তাদের একেবারেই এনওসি না দেওয়ার কথা ভাবা হচ্ছে। তাই আগে ভাগেই বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে রাখা হয়েছে। সেক্ষেত্রে কিছুটা হলেও বিপাকে পড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, কারণ এরই মধ্যে সিলেট টাইটান্সে নাম লিখে আছেন সাইম আইয়ুব, সাহিব জাদা ফারহান আর মোহাম্মদ নওয়াজ আছেন রাজশাহী ওয়ারিয়র্সে, উসমান খান ঢাকা ক্যাপিটালসে, আর আবরার আহমেদ আছেন চট্টগ্রাম রয়্যালসের ডেরায়। এই 5 ক্রিকেটারের বাইরে যারা পাকিস্তানের টি-20 দলে ডাক পেতে পারেন তারাও পুরো বিপিএল খেলতে পারবেন না, যদিও বিগ ব্যাশের ক্ষেত্রে কিছুটা ছাড় দিচ্ছে তারা। সেখানে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান আর শাহিন আফ্রিদি যাচ্ছেন প্রথমবারের মতো। হাসান আলী, হারিস রৌফ আর শাদাব খানের মতো তারকারা তো আগে থেকেই খেলেন, তাদের এনওসি নিয়ে গড়বড় হয়নি। ওই জায়গায় বরং কিছু তরুণকে বাজিয়ে দেখতে চায় নির্বাচকরা। কিন্তু পিসিবি সূত্রের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ অনলাইন বলছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে তাদের বোর্ডের একটা বোঝাপড়া হয়েছিল, কারণ ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ছিল না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য পিসিবির ওপর আগে থেকেই বিরক্ত, কারণ এর আগে বেশ কবার বিগ ব্যাশের মাঝপথে ক্রিকেটার ডেকে নেয়ার নজির আছে পাকিস্তানের। সেটা এবারও করতে চায় না বাবর রিজওয়ানের বোর্ড। তবে বিপিএল এর ক্ষেত্রে তারা আতশ কাচের নিচে যাচাই বাছাই করেই দিচ্ছে এনওসি। খালিদ জামিল, 71। বিশ্বকাপ জেতালেন, হলেন দেশের সেরা প্লেয়ার, কিন্তু রাজনীতিতে গিয়ে ইমরান খান করলেন চুরি। সেই সাথে যুক্ত হলো আরো 150 মামলা। দেশের ভাগ্য বদলাতে আসা ইমরানের ভাগ্যেই ঝুলছে 14 বছরের সাজা। ক্রিকেট মাঠ ছেড়ে রাজনীতিতে আসাটাই কি বড় ভুল ছিল পাক অধিনায়কের? আবু নাইমের রিপোর্ট। আমি স্বপ্ন দেখি একদিন পাকিস্তান হবে সাম্যের। আমার ছেলে মেয়ে সবার সাথে খেলবে, যেখানে থাকবে না কোনো ধর্মবর্ণ বৈষম্য। এই পাকিস্তান নিয়ে আমার অনেক স্বপ্ন। সহজ সরল ইমরান খান ভাবলেন এসব ওর দায়িত্ব, আর দায়িত্ব পালন করতে পারলে পাকিস্তানের সাধারণ জনগণ সেলাম ঠুকবে। কিন্তু পরিস্থিতি এমন হলো যে তিনি জীবিত না মৃত সে খবর জানতেই লাগলো কয়েকদিন। ক্রিকেট ছেড়ে পাকিস্তানের রাজনীতিতে যখন ইমরান খান নাম লেখালেন তখন অনেকের চোখ সত্যটা দেখতে পেয়েছিল। এই দেশের অপরাজনীতির খেলায় 22 গজের ছেলেটা কেন নামলো সে প্রশ্ন কেউ কেউ ছুড়ে দিচ্ছিল। পরিসংখ্যান বলছে, পাকিস্তানে গেল 50 বছরে প্রত্যেক প্রধানমন্ত্রী কোনো না কোনো কারণে একটা সময় জেল খেটেছে। সেই সূত্র ধরে খানের জন্য অপেক্ষা করছিল প্রিজন ভ্যান। কবে কিভাবে হবে সেই মঞ্চায়নটা, সেটাই ছিল বাকি। 22 গজের লড়াইয়ে যে ইমরান হার থেকে জয় বের করে এনেছেন তাকে কি আর ছুচোর ভয় দেখালে চলে? কোমর বেঁধে নামলেন, লড়াই করলেন, দিন শেষে বন্দীও হলেন। পাক্কা 2 বছর জেলে পড়ে রইলেন রাষ্ট্রীয় উপঢৌকন চুরির দায়ে। এদিক সেদিক মিলিয়ে খানের নামে রুজু হলো আরও 150 মামলা। বিশ্বকাপ জয়ী অধিনায়কও চোর হয়, তাও ক্ষমতায় থেকে উপঢৌকন চুরি? বাহ, কেমন কথা! পাকিস্তানের জন্য জান দিয়ে লড়ে ক্রিকেট মাঠে ইমরান খান হয়েছিলেন হিরো, আর দেশের জন্য লড়ে হলেন চোর। চাইলে হতে পারতেন কোচ সচিন পন্টিংদের মতো করে নির্দ্বিধায় দুনিয়া ঘুরে বেড়াতে পারতেন, কিন্তু না, রাজনীতির বেড়া জালে আটকা পড়লেন 4 দেয়ালে। প্রশ্নটা তাই আসছে, ক্রিকেটার হয়ে রাজনীতি করাটাই কি ক্রাইম? তা না হলে বিশ্বকাপ জয়ী অধিনায়কের এই হাল হয় কি করে? রাজনীতি না করলে ইমরান খানের নামে লাখো স্লোগান হতো, কত কত সুনাম শুনতে পারতেন, কিন্তু সেসব হয়নি। ইমরান নিজের মনের কথা শুনলেন, পাকিস্তানের মানুষের কথাও ভাবলেন।
দিন বদলের গানে পাকিস্তানকেই এগিয়ে রাখতে চাইলেন, কিন্তু হাল যা হলো তাতে কাউকে উদাহরণ হিসেবে মনে করিয়ে দেয়া যাবে রাজনীতি করলে কি হয় পরিস্থিতি। আবু নাইম, ৭১। ব্রাজিল পরীক্ষায় শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। লাতিন বাংলা সুপার কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ফিউচার স্টারসের প্রতিপক্ষ ব্রাজিলের সাও বার্নার্ডো ক্লাব। শক্তি সামর্থ্যে লাল সবুজরা পিছিয়ে থাকলেও ফায়দা তুলে নিতে চায় অন্য জায়গায়। নিজেদের পরখ করে নেয়ার বড় মঞ্চ বাংলাদেশি ফুটবলারদের জন্য। শুক্রবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ব্রাজিল লড়াই শুরু সন্ধ্যা ৭টায়। হাসান সজীবের প্রিভিউ রিপোর্ট। কে বলবে ওরা ছুটে এসেছে প্রায় ১৭,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে লাতিন আমেরিকা থেকে। বাংলাদেশের আতিথেয়তা আর ফুটবল উন্মাদনায় ব্রাজিল আর্জেন্টিনার ক্লাব দুটির ফুটবলাররা মিশে গেছে বাংলার মাটি ও মানুষের সঙ্গে, যেন কত দিনে চেনা জানা পরিচয় এদেশের সঙ্গে। লাতিন বাংলা সুপার কাপের প্রি ম্যাচ কনফারেন্স শুরু হতে কিছুটা দেরি, তাতে অবশ্য খেয়াল নাই আর্জেন্টাইন ক্লাব আতলেতিকো চার্লোনের ফুটবলারদের। হার্বাল ড্রিঙ্কস মেটাতে চুমুকের সময়টা বেশ উপভোগ্য করে তোলে বিছনা পেরোনো এই তরুণেরা। খোশ মেজাজ চলতে থাকে ঘন্টা খানেক। Hello, Bangladesh. Bueno, nada, estamos muy agradecidos con la oportunidad de estar aquí en este evento tan importante. Bueno, sobre todo agradecido con la organización, con MD, con Tiago, Conectar Sport, las empresas las que nos han realizado la invitación, y realmente el poder estar aquí hoy es un honor. আর্জেন্টাইনদের পাশেই বসা ব্রাজিলিয়ান ক্লাব সাও বার্নার্দোর ফুটবলাররা সংবাদকর্মীদের সঙ্গে ক্রিকেট, ফুটবল সহ নানান রকম খেলাধুলা ও সংস্কৃতি নিয়ে ওদের আলোচনা যেন শেষই হয় না। ঠিক দুই দলের পাশেই বাংলাদেশ, কিছুক্ষণের জন্য যেন লাতিন আমেরিকার প্রতিবেশী হিসেবে জায়গা হয়েছে লাল সবুজের। ম্যাচের আগে তিন দলই ফুরফুরে মেজাজে থাকলেও মূল জায়গা মাঠে কেউ কাউকে ছাড় দিতে নারাজ এক চুলো। যদিও ধারণা করা হচ্ছে বাংলাদেশের ফিউচার স্টার্স পিছিয়ে বাকি দুই দেশ থেকে, তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বিশ্বকদের কোচ ইমরুল হাসান। উইকিপিডিয়া কোথাও তেমন কোনো তথ্য পাইনি, আমরা শুধু দেখেছি ব্রাজিলের যে টিমটা আছে সেটা থার্ড টায়ারে খেলে। তো আমাদের ছেলেদের এই দুইটা টিমের এগেনস্টে যে খেলার একটা অপরচুনিটি, এটা অনেক বড় প্রাপ্তি। এখানে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ পারফরমেন্স দেখাতে চেষ্টা করতে। শক্তি সামর্থ্যে ব্রাজিল আর্জেন্টিনা বেশ এগিয়ে, সেটা যে লেভেলেরই হোক। লাল সবুজ ডেরায় প্রবাসীদের পরখ করে নেয়ার এক দুর্দান্ত মঞ্চ। ব্রাজিল পরীক্ষায় শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নামবে বাংলাদেশ। হাসান সজীব, ৭১। দেশের ক্রীড়াঙ্গনের ফুটবল আর ক্রিকেটকে আলাদা করে দেখার সুযোগ নেই। ক্রিকেটারদের বেড়েছে বেতন, তবে ফুটবলারদেরও আর পিছিয়ে রাখতে চায় না ক্রীড়া মন্ত্রণালয়। নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানোর পাশাপাশি ফুটবলে ভালো মানের বিদেশি কোনো কোচ নিয়োগের জন্য বাফুফেকে বাজেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখানে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে ১০ কোটি টাকা বাফুফেকে দেওয়া হয়েছে, এবং আমরা আবারও অর্থের সংস্থান করার চেষ্টা করছি। বাফুফেকে উন্নত মানের ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কোচ হায়ার করা এবং নারী খেলোয়াড়দের স্যালারি বৃদ্ধি, এই দুইটা খাতের জন্য আসলে কোথা থেকে অর্থের সংস্থান করা যায়, হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে লিখব অথবা তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে সোর্স করে বাফুফেকে একটা ফান্ড দেয়। পরপর দুই ম্যাচে হ্যাট্রিক গোল, তৃতীয় ম্যাচে আরও এক গোল, আর ওমানের বিপক্ষে আগের সব কীর্তিকে ছাড়িয়ে একাই করলেন 5 গোল। আমিরুল ইসলামের দুর্দান্ত এমন পারফরমেন্সে যুব বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে ওমানের জালে 13 গোল দিয়েছে বাংলাদেশের প্রতিনিধিরা। এর আগে 2014 সালে জুনিয়র এশিয়া কাপেও ওমানকে হারিয়েছিল বাংলাদেশ। সেই সাথে এখন পর্যন্ত ওমানের বিপক্ষে টানা 7টি ম্যাচে জয়ের রেকর্ড ধরে রাখলো বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকি দল। তবে ওমান ম্যাচের আগে যুব বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও বর্তমান রানার্স আপ ফ্রান্সের সাথে। সেই দুই ম্যাচ হারলেও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মর্যাদার ড্রয়ে আত্মবিশ্বাস বাড়ে বাংলাদেশের, যার ফলেই ওমানকে পেয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছে আমিরুল রকিরা। এই জয়ে 24 দলের যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ নিশ্চিত করেছে 17 থেকে 20তম পজিশন।
গোলের পর গোল করে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রায় অর্ধেক গোলই করেছেন ফরাসি এই তারকা। ব্যালোদা অর এখনই থাকছেন এগিয়ে। রিয়ালের ট্রফি আর এমবাপের ব্যালোদা অর দুটো কি একসঙ্গে আসছে? বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। 1, 2, 3, 4 গুনতে হবে বারবার। কিলিয়ান এমবাপের ম্যাচ সেরা হওয়ার পুরস্কার এখন যেন সবচেয়ে বেশি আলোচনার বিষয়। চলতি সিজনে ফরাসি এই তারকা ম্যাচ খেলতে নামলেই হয়ে যান ম্যাচের সেরা প্লেয়ার। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ দুই প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন 20টি ম্যাচ। তার মধ্যে 11 ম্যাচেই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। মাদ্রিদের সুপারম্যানের পরিসংখ্যানটা অবাক করবে যে কাউকে। আর মাত্র 8 গোল করতে পারলে 2025 সালে 70 গোল করে ক্যারিয়ারের হাইয়েস্ট গোলের কীর্তিও করতে পারবেন কিলিয়ান এমবাপে। সুযোগ আছে রিয়াল মাদ্রিদের জার্সিতে পুরনো রেকর্ডটাও ভেঙে দেওয়ার। আর 5 গোল করতে পারলে 1 বছরে রোনালদোর 59 গোলের রেকর্ডটা হয়ে যাবে এই ফরাসির। গোলের ফ্লো যা, তাতে আগামী 5 ম্যাচে এমবাপে আরও 5 গোল করে ফেলতেও পারবেন, ভেঙে ফেলতে পারবেন নিজেরই আইডলের রেকর্ড। এই সিজনে রিয়াল মাদ্রিদ গোল করেছে 44টি, যার মধ্যে 25 গোলই এমবাপের। ওর মতো এত গোল নেই লা লিগায় আর কোনো প্লেয়ারের। যে গতিতে এমবাপে ছুটছেন তাতে লা লিগায় মেসি রোনালদোর অভাব যেন বুঝতেই দিচ্ছেন না এই তারকা। কেবল বাকি আছে একটা ব্যালন ডি'অর, আর সেটিও সময় হলে পেয়ে যেতে পারেন। দল হিসেবে বড় কোনো ট্রফি রিয়াল জিততে পারলে এবারই হয়তো সোনালি রঙা বল হাতে তুলে নিতে পারবেন কিলিয়ান। রিয়ালের হয়ে সময়টা বেশ ভালোই প্লে করছেন। বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোল করে দলকে 3-0 পর জয়ের স্বাদ দিয়েছেন। ম্যাচ শেষে কোচের তরফ থেকেও মিলেছে বাহাবা। শাবি আলোনসো বলেন, কিলিয়ান দারুণ ছন্দে আছে দুটি অসাধারণ গোল করেছে। তার গতি ও ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বোঝাপড়াও খুব ভালো ছিল। আর প্রথম মিনিট থেকেই জয়ের জন্য খেলতে নেমেছিল দল। ব্যালন ডি'অর না, এমবাপের নজর আছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের দিকেও। পিএসজি ছেড়ে মাদ্রিদে এসেও বহুল প্রতীক্ষিত এই শিরোপা জেতা হয়নি। দেখা যাক মাদ্রিদের ইউসিএল আর এমবাপের ব্যালন ডি'অর এক সিজনেই ধরা দেয় কিনা। আবু নাইম, 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।